নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এসে গেছি আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বটি আপনারা যদি না দেখে থাকেন, ভিডিওটির লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। অনুরোধ রইল ভিডিওটি দেখার। এই পর্বে আমরা ঘুরে দেখব সোনাঝুরির জঙ্গল, বিশ্বভারতী, সোনাঝুরির কাছে হোটেল ও রিসোর্টের তথ্য দেব, আর দেব হোটেল গীতাঞ্জলির রিভিউ। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেকেন্ড জানুয়ারি 2022। আমরা ভোর উঠলাম সানরাইজ দেখার জন্যে। রুম থেকে বারান্দার দরজাটা খুলতেই কুয়াশাচ্ছন্ন মাঠ আর সুদূরে ট্রেনের আওয়াজ আমাদের একটি নতুন দিনের শুভেচ্ছা জানালো। এরপর পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম কোপাই নদীর ভিউ পয়েন্টে। বাইরের টেম্পারেচার তখন 10 ডিগ্রি। কোপাই নদীর উপর থেকেও কিন্তু সানরাইজটা অদ্ভুত সুন্দর লাগে। কিছুক্ষণ কোপাই নদীর ভিউ পয়েন্টে সময় কাটিয়ে আমরা বেরোলাম সোনাঝুরির উদ্দেশ্যে। আমরা পৌঁছালাম খোয়াই রোডে। এই রোডটা নো এন্ট্রি করা থাকে হাট চলাকালীন। আপনারা যদি ভোরের দিকে আসেন তাহলে কিন্তু অনায়াসেই নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন, আর অন্য সময় এলে সাজেস্ট করব টোটোতে আসার। আমরা পৌঁছে গেলাম সোনাঝুরির জঙ্গল। শীতের সকালের ঠান্ডা আমেজ, সোনাঝুরি গাছ ও পাখিদের কোলাহল সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে। সোনাঝুরির ভেতরে অনেকগুলো রিসোর্ট আছে। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। রিসোর্টগুলির নিজস্ব রেস্টুরেন্টও আছে। ওখানে না থাকলেও আপনারা রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার সেরে নিতে পারেন। রিসোর্টগুলোর কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমরা যখন সোনাঝুরি পৌঁছই তখন সবে হাট বসা শুরু হয়েছে। স্থানীয়দের অনুযায়ী হাট বসে সকাল 8টা থেকে। আমরা কোভিডের সময় ভিড় অ্যাভয়েড করার জন্য সকাল সকাল সোনাঝুরি ঘুরে দেখি। আপনারাও ভিড় অ্যাভয়েড করতে চাইলে সকাল সকাল পৌঁছে যেতে পারেন। সকালে ফাঁকা ও নিরিবিলি হাট প্রাঙ্গণের একটি আলাদাই সৌন্দর্য আছে। খুবই দক্ষতার সঙ্গে ওনারা আমাদের পছন্দ মতো হার ও দুল বানিয়ে দিচ্ছিলেন।
অল্প স্বল্প কেনাকাটার পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বিশ্বভারতীর উদ্দেশ্যে। বিশ্বভারতীর ক্যাম্পাস আপনারা নিজের গাড়ি বা টোটো বা পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন। সাজেস্ট করব বিশ্বভারতীর কোনো গাইড নিয়ে নেওয়ার। এনারা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখান এবং জায়গাগুলির ইতিহাস সম্বন্ধেও বলে দেন। কবিগুরুর এই অদ্ভুত সৃষ্টির ব্যাপারে পুরোটা না জানলে শান্তিনিকেতন ঘুরতে আসা বৃথা। (1862) সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের বাড়িতে। বোলপুরের পাশে একটি ছোট্ট গ্রাম রায়পুর। তখনই দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথমবার আসেন এবং এই ছাতিম গাছের তলায় উপাসনা করেন। ওনার এই জায়গাটি খুবই ভালো লেগে যায়, তাই 1863 সালে উনি জমিদারের থেকে 1 টাকার বিনিময়ে 20 বিঘে জায়গা কিনে একটি বাড়ি বানান, যে বাড়ির নাম শান্তিনিকেতন। পরবর্তীকালে 1901 সালে 22শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এই ছাতিম গাছের নিচে 5 জন শিক্ষক ও 5 জন ছাত্রকে নিয়ে শুরু করেন শান্তিনিকেতন ব্রহ্মচার্য আশ্রম বিদ্যালয়। সেটাই পরবর্তীকালে বিশ্বভারতী নামে পরিচিত। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর সেই বাড়ির নামে গোটা এলাকার নামকরণ করেন শান্তিনিকেতন। আসলে এই জায়গাটি লর্ড সিনহাদের ছিল। মোট 3600 বিঘে জমি নিয়ে বানানো এই বিশ্বভারতীর ক্যাম্পাস। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ছিলেন। উনি যেদিন দীক্ষা নেন সেদিনটা ছিল বুধবার এবং 7ই পৌষ। ওই দিনটি স্মরণ করেই এখানে পৌষ উৎসব আরম্ভ হয় এবং যেহেতু দিনটা বুধবার, তাই বুধবার করেই বিশ্বভারতীর সাপ্তাহিক ছুটি থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর ঘরের মধ্যে পড়াশুনো পছন্দ করতেন না, তাই তিনি গাছের নিচে স্কুল শুরু করেন। এখনও তাই নার্সারি থেকে ক্লাস 12 অবধি গাছের নিচে এই ছাত্রছাত্রীদের পড়াশুনো করানো হয়। ওদের কোনো ক্লাসরুম নেই। ক্লাস 12 পাশ করে যাওয়ার পর এক একটি ভবনে ছাত্রছাত্রীরা নিজেদের উচ্চশিক্ষা অন্বেষণ করে। আর একটা জিনিস জানিয়ে রাখি, বিশ্বভারতীর ভেতরে প্রবেশ এখন নিষিদ্ধ। আপনারা বাইরে থেকে পুরো এলাকাটা ঘুরে দেখতে পারেন। বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরতে ঘুরতে রাস্তার পাশে চোখে পড়ল এই নানান প্রজাতির ফুলের গাছে ঘেরা বাড়িটা। আমার নাম মিহির পাল। আমি বিশ্বভারতীর গাইড। 1998 সালে থেকে গাইডের কাজ করছি এবং বিশ্বভারতীর যা কিছু আছে সব আমি ঘুরিয়ে দেখাই। যেমন রবি ঠাকুরের স্মৃতি বিরচিত জায়গা এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিরচিত জায়গা, যেমন ছাতিমতলা, শান্তিনিকেতন বাড়ি, উপাসনা গৃহ, তালধ্বজ বাড়ি, 3 পাহাড়, নতুন বাড়ি, দেহরি বাড়ি, উদয়ন, কোনাক, শ্যামলী, পুনশ্চ উদিচি, কলা ভবন, সঙ্গীত ভবন, রামকিঙ্কর ব্রিজের স্কালচার, শ্রীনিকেতনে যেগুলো করেছেন রবি ঠাকুর সেগুলোও আমরা ঘুরিয়ে দেখাই। পূর্বপল্লীর দিকে যেগুলো বাংলাদেশ ভবন হয়েছে নতুন, সেটাও দেখাচ্ছি। বসন্ত উৎসব যেখানে হয় সেই জায়গাটা দেখায়। ব্ল্যাক হাউস আছে, পুরো এলাকাটা ঘুরিয়ে দেখায়। গাড়িতে করেও দেখা যাবে, পায়ে হেঁটে দেখলেও দেখায়। আমার নাম্বার হচ্ছে 8346866984। আমি সবসময় এই কাঁচ মন্দিরের পাশেই থাকি কিংবা উত্তরায়ণ মিউজিয়ামের সামনে থাকি। থ্যাংক ইউ। বিশ্বভারতী পরিদর্শন করার পর আমরা ব্রেকফাস্ট করতে গেলাম কাসাহারা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের পেছনে একটি ছোট্ট ইতিহাস আছে। কিম টারো কাসাহারা ছিলেন একজন জাপানিজ ব্যক্তি।
যাকে রবি ঠাকুর নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে ফার্নিচার টেকনোলজি পড়াতে। এখানে কাসাহারা একটি ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করেন এবং এখনকার কাসাহারা রেস্টুরেন্টের জায়গায় উনি একটি বাড়ি তৈরি করেন ও থাকতে শুরু করেন। বর্তমানকালে ওনার নাতি এই রেস্টুরেন্টটি চালনা করছেন। এখানে থাকার ব্যবস্থাও আছে। আমরা কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমরা আগেই বলেছি এই ট্রিপটা একদমই আনপ্ল্যান ছিল আমাদের, তাই কোথাও রুম বুকিং পাচ্ছিলাম না। শেষমেশ আমরা কোপাই নদীর পাশে হোটেল গীতাঞ্জলিতে বুকিং পাই। হোটেলটি লোকালয় থেকে খানিকটা দূরে হলেও জায়গাটা অসম্ভব সুন্দর ও নিরিবিলি। হোটেলটি অতটা লাক্সুরিয়াস না হলেও খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। রুমগুলো ভালোই স্পেশিয়াস। রুম রেন্ট ডাবল বেড নন এসি 1200 টাকা আর 4 বেডের নন এসি 1800 টাকা। এসি রুম নিলে চার্জ একটু বেশি পড়বে। এরপর চলে আসি হোটেলটির খাবারের ব্যাপারে। খাবার অত্যন্ত সুস্বাদু, আর ভেজ মিলে যদি আলু পোস্ত থাকে তাহলে তো কথাই নেই। ভেজ মিল শুরু হচ্ছে 100 টাকা থেকে আর ফিশ মিল 150 টাকা। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এই হোটেলের কম্পাউন্ডের ভেতরেই বেশ বড় পার্কিংয়ের এরিয়া পেয়ে যাবেন। লাঞ্চ করে দুপুর 1:30 নাগাদ একরাশ মন খারাপ নিয়ে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। রাস্তার ব্যাপারে বিশেষ কিছু বলার নেই, আমরা যেই রুট দিয়ে গেছিলাম সেই রুট দিয়েই ফিরেছি। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, অনুরোধ রইল সেটি দেখার। শুধু একটা জিনিস জানিয়ে রাখি, শক্তিগড় থেকে ডানকুনি আসার হাইওয়েতে আমরা অনেক পটহোলস পাই, যেটা প্যাচওয়ার্ক দিয়ে বন্ধ করা হলেও আবার সময়ের সাথে সাথে গর্তগুলো বেড়ে ওঠে। অনুরোধ রইল গাড়ি সাবধানে চালানোর। আমাদের বাড়ি ফিরতে সন্ধে 6টা হয়ে গেছিল। আমাদের এই ট্রিপে গাড়ি চলেছে 393 কিলোমিটার এবং গাড়ির অ্যাভারেজ দিয়েছে অ্যারাউন্ড 16 কিলোমিটার পার লিটার। আমাদের টোটাল পেট্রোল খরচ হয়েছে 25 লিটার। আমরা ভাবতেই পারিনি শুক্রবার দিন রাত 11টায় করা প্ল্যান এতটা সাকসেসফুল হবে। আমাদের এই দুদিন খুবই সুন্দর কাটলো রবি ঠাকুরের শান্তিনিকেতনে। আমাদের শান্তিনিকেতনের পর্বের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো পথের পাঁচালী নিয়ে।